নমস্কার। আমার রোজনামচার আরও একটি খাতায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজ 30শে এপ্রিল 2026। দেখতে দেখতে 2026-এর এপ্রিল মাসটাও শেষ হয়ে গেল। মনে হচ্ছে এই সেদিন মাসটা শুরু হলো আর হঠাৎ করে শেষও হয়ে গেল। কোথা থেকে যে দিনগুলো কেটে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সেটা কিছুতেই বুঝতে পারছি না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাটা বড্ড কঠিন ব্যাপার। সেটা সবার পক্ষে সেই তালে তাল মিলিয়ে চলাটা সম্ভব নয়। আমার পক্ষে তো নয়ই। আমি অতি সাধারণ একজন মানুষ, তাই প্রত্যেক দিন যেভাবে আমার দিনটা শুরু হয় আজও ঠিক সেইভাবেই শুরু হলো। কালকে যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোকে একবার এসে দেখলাম যে তারা কী অবস্থায় রয়েছে। কিছু কিছু গাছ তো দেখলাম বেশ সঙ্গীন অবস্থা, জানি না তাদের কতদূর আপনি বাঁচিয়ে নিয়ে যেতে পারবো। আমার বাড়ির সামনের রাস্তাটা এখনও প্রায় ফাঁকা, তবে এখন ফাঁকা থাকারই কথা, কারণ ঘড়ির কাঁটা এখনও বেশি দূর যায়নি। সকালবেলা আমি অপুর সংসারের এই সমস্ত কাজকর্ম সেরে যখন চা খেতে বসলাম, তখন মোবাইলটা স্ক্রোল করতে করতে অপুর সংসারে কিছু ক্লিপিংস চোখে পড়লো। সিনেমাটা যে এত সুন্দর কি বলবো। একমাত্র বোধহয় সত্যজিৎ রায় পারতেন অতি স্বল্প পরিসরের মধ্যে ওরকম একটা রোম্যান্টিক সিন তৈরি করার জন্য। এসব ব্যাপারে উনি একেবারে সিদ্ধহস্ত ছিলেন। সকালবেলা তো একবার ছাদে রুটিন ভিজিটের জন্য চলে এলাম। দেখলাম যে আমার ছাদটা বেশ পরিষ্কারই হয়ে গেছে, কারণ কালকে রাত্রে যেভাবে বৃষ্টি পড়েছে, যে অঝোর ধারায় বৃষ্টি পড়েছে অন্তত আধা ঘন্টা, তাতে তো গাছগুলো সজীব হয়েওছে। সেই সঙ্গে সঙ্গে আমার ছাদটাও বেশ পরিষ্কার হয়ে গেছে। ভেবেছিলাম ছাদটা একদিন পরিষ্কার করাবো, কিন্তু তার বোধহয় এখন আর আপাতত দরকার নেই। আর গাছগুলো বেশ সজীব হয়ে উঠেছে। দেখুন, যে যেখানে ভালো থাকে সেই যদি সেই জিনিসটা পায়, তাহলে তো তার সজীব থাকারই কথা। আমরা মানুষ, আমরা যদি ঠিকমতো খাবার দাবার না পাই, তাহলে আমরা কি আর সজীব সতেজ থাকবো না। সেই রকমই গাছরাও একটু বৃষ্টির জল পেলে যেন এরা নতুন জীবন ফিরে পায়। আর এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহের মধ্যে এরকম একটা বৃষ্টিমুখর দিন এদের কাছে তো একটা বোনাস পাওয়ার মতো। আমার এই গাছগুলো সত্যিই প্রচুর অত্যাচার সহ্য করে। একদম খোলা ছাদের মধ্যে এই গাছগুলো। অনেকবার ভেবেছি যে বাড়ির এই ছাদের ওপরে গাছেদের জন্য একটা শেডের ব্যবস্থা করব, কিন্তু তারপরেই মনে হয়েছে যে একেই আমাদের বাড়িটা খুব পুরনো, তারপরে ছাদের ওপর বোধহয় এতখানি ওয়েট দেওয়াটা ঠিক হবে না। আর তার উপরে আছে এই টবগুলো, এদেরও তো ওয়েট কম নয়। আমি যখনই একটা একটা করে নতুন টব যদি কখনো বাড়াই বা অ্যাড করি, বুবু সঙ্গে সঙ্গে বলে, আর কত ওজন বাড়াবে, বেশি ওজন বাড়িও না, ছাদটা এমনিতেই অনেক পুরনো হয়ে যাচ্ছে, বাড়িটাও অনেক পুরনো হয়ে যাচ্ছে। সেটা তো ঠিকই, তবে গাছগুলোর অবস্থা দেখে আজ সত্যিই খুব ভালো লাগলো। বেশ সুন্দর সজীব সতেজ হয়ে দাঁড়িয়ে রয়েছে এরা। আর সেই সঙ্গে সঙ্গে আজকে সকালে প্রচুর ফুলও ফুটেছিল। এই সকালবেলা এক প্রস্থ ফুল সুস্মিতা এসে তুলে নিয়ে গেছে, তারপরেও বেশ কিছু ফুল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুটতে আরম্ভ করেছে। যেমন এই কাঞ্চন ফুলটা, এটা একটা হলুদ কাঞ্চন ফুলের গাছ। আমি অনেক দিন ভেবেছি একটা সাদা কাঞ্চন ফুলের গাছও লাগাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আর রাস্তাঘাট এখনও মোটামুটি ফাঁকা। অনেকে একটা লম্বা ছুটি নিয়েছেন, অর্থাৎ গতকাল গেছে ভোট 29 তারিখ, আজকে 30, কালকে 1 তারিখ, কালকে আবার একটা ছুটির দিন। আর কালকে ছুটির দিনটা পার করলে পরেই চলে আসবে আপনার উইকেন্ড, শনি রবি। যদি 1 তারিখে ছুটিটা তো একেবারে সরকারি ছুটি, তারপরেও যদি আজকের দিনটাতে কোনোভাবে ডুব মেরে দেওয়া যায়, তাহলে একটা লম্বা ছুটি। সেই সুযোগটা অনেকেই হারাতে চান না, কিন্তু আমাকে কাজে বসে যেতে হবে, কারণ আমার তো ছুটির কোনো নেই। কারণ আমি তো বাড়ি থেকেই কাজ করি, সুতরাং আমি ছুটি নিয়ে আর কি করব। বরঞ্চ কাজের মধ্যে থাকলে পরে সময়টা বেশ কেটে যায়, 2-4টে লোকের সঙ্গে কথা হয়, কলিগদের সঙ্গে ফোনে সারাক্ষণ মিটিং মিছিল এসব চলতেই থাকে, তাই দিনটা মোটামুটিভাবে কেটেই যায়। যদিও মাঝে মাঝে খুব ক্লান্ত বা হতাশ লাগে, কিন্তু কি করব, যেরকম জীবন যেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাবে, সেই পরিস্থিতির সঙ্গে তো মানিয়ে চলতেই হবে, কোনো উপায় নেই। নিজের জীবনযাত্রা সমস্ত কিছু নিয়ন্ত্রণ সবসময় মানুষের হাতে থাকে না, যেটা আমার ক্ষেত্রে এখন হয়েছে। আমাকেও যে কোনো দিন এরকম ওয়ার্ক ফ্রম হোম দিনের পর দিন করে যেতে হবে, সেটা আমিও কোনো দিনও ভাবিনি, কিন্তু কিছু করার নেই।
কোথাও যাওয়ার জন্য মনটা বড় ছটফট করছে, তাই ভাবছি আজকে বিকেলবেলা কোথাও থেকে একটা ঘুরে আসব। খুব ইচ্ছে আছে আপনাদের সঙ্গে একবার কুমোরটুলি যাওয়ার। কুমোরটুলিতে এই সময় শিল্পীরা কি করেন সেটা একবার নিজের চোখে দেখার বা আপনাদেরও দেখানোর একটা ভীষণ ইচ্ছে আছে। দেখা যাক, যদি সময় সুযোগ হয় তাহলে আজকে বেরোবো। পুজো শেষ করলাম, পুজো শেষ করে ঠাকুর দেবতাদের সন্তুষ্ট করে তাদের যথাযথভাবে যথাযথ মর্যাদায় তাদের সঙ্গে পুজো পাঠ করে আমার মনের সমস্ত প্রার্থনা, দুঃখ, ক্ষোভ সমস্ত কিছু তাদের কাছে জানিয়ে প্রার্থনা করলাম যে সারা দিনটা যেন ভালো যায়, তোমরা দেখো, মাথার ওপরে থেকো। আপনাদের সবার জন্য প্রার্থনা করলাম, করে বসলাম কাজে। ভেবেছিলাম কাজের মাঝখানেও একবার আপনাদের সঙ্গে আসবো, আপনাদের সামনে আসবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। সমস্ত দিন এত মিটিং মিছিল চলতে থাকে, যেহেতু আগামীকাল একটা ছুটি, সেই জন্য আজকে কাজের চাপটা একটু বেশিই ছিল। বিকেলবেলায় আসলাম ছাদে। বিকেল বলতে এখন প্রায় 6টা বাজে, এখন তো 6:30 7:45 সন্ধে হয়, এখন প্রায় 6টা বাজে। তো এসে দেখলাম যে আগামীকাল ফোটার জন্য বেশ কিছু কুড়িটা তৈরি হয়ে আছে। আকাশে এখনও মেঘ কালো করে আছে চারিদিকটা, মনে হয় খানিকক্ষণের মধ্যে আবারও বৃষ্টি নামবে। তাই বাইরে বেরোনোর প্ল্যানটা বোধহয় আজকের জন্য তুলেই রাখতে হবে, কিছু করার নেই। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, মনে হয় খানিকক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে। আর আমার গাছগুলো বেশ সারাদিন এই ছাওয়া রোদ এসবের মধ্যে থেকেও বেশ খানিকটা সতেজ হয়ে আছে। আজকে আর গাছগুলোতে জল দেব না। সুজয় নেই, একদিক দিয়ে ভালোই হয়েছে। সাধারণত বিকেলবেলা ওই এই কাজটা করে। ও মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে দাদাকে আমার জন্য মানে কোনো এক্সট্রা কাজ করতে হবে না। ও এসেই কালকে আমাকে বলবে যে দেখেছো আমি ছিলাম না, রোজ বৃষ্টি হয়েছে, তোমাকে আর কষ্ট করে গাছে জল দিতে হয়নি। ও গাছগুলোর প্রতি একটা মায়ায় জড়িয়ে গেছে। ও বলে আমি বাড়িতে থাকলেই সবসময় এই গাছগুলোর কথাই ভাবি যে তাদেরকে ঠিকমতো জল দেওয়া হলো কি না, গাছের গোড়াটা ঠিকমতো কুচিয়ে দেওয়া হলো কি না, ঠিকমতো সার এসব দেওয়া হলো কি না, আগাছা তোলা হলো কি না, এইসব নিয়ে আমি ভাবতে থাকি। বিকেলবেলা হলে পরেই এই গাছগুলোর কথা আমার মনে পড়ে। এটাই বোধহয় স্বাভাবিক, কারণ মানুষ যখন যাকে পায়, ভালোবাসার লোককে, কাছের লোককে, তাকে তো আঁকড়েই ধরতে চায় ভালোবাসায়। সেই রকমই এই গাছগুলো তো একটা প্রাণ, তাদের মধ্যেও তো প্রাণ আছে। ওই দেখুন আকাশে মেঘের সমারোহ, মনে হয় আর খানিকক্ষণের মধ্যে আজকেও বৃষ্টি নামবে। সুতরাং আজকে আর বেরোনোর কোনো প্ল্যান রাখছি না। আগামীকাল বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য আকাশে চাঁদটাও বেশ সুন্দর উঠেছিল, কিন্তু এই মেঘের জন্য তার শোভা সেই মতো সবাই উপভোগ করতে আজকে পারবে না। এই পূর্ণিমাটার ব্যাড লাক, ঠিক মতো জ্যোৎস্নাই সে আর পাবে না। জ্যোৎস্নার আলো থেকে আমরাও বঞ্চিত হব। যদিও শহরের মধ্যে এইসব জিনিস নিয়ে চিন্তাভাবনা করাটা একটা কী বলবো, একটা বাতুলতার পর্যায়ে পড়ে, তবুও খোলা ছাদে আমি একবার এই জ্যোৎস্না রাতে ছাদে এসেছিলাম, অপূর্ব লেগেছিল। শহরের মধ্যেও যে এত সুন্দর জ্যোৎস্নাটা উপভোগ করা যায় সেটা কি বলবো, সেদিনকেই বুঝেছিলাম। যাই হোক, আর বেশিক্ষণ ছাদে না কাটিয়ে আবার চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুরদের সন্ধে প্রদীপ জ্বালিয়ে তাদের ধূপকাঠি দেখিয়ে আজকে ভেবেছিলাম ফুলগুলো তুলে রাখবো, কিন্তু দেখলাম অধিকাংশ ফুলই বেশ টাটকা রয়েছে, সেই জন্য ফুলগুলো আর তুললাম না। কালকে সকালে একেবারে তুলে দেবো, কিংবা বুবু সকালবেলা তুলে দেবে। এখন এই ঠাকুর ঘরে থাকতে থাকতেই বৃষ্টির আওয়াজ পেয়েছিলাম। টুপটাপ টুপটাপ টিনের চালের ওপর বৃষ্টি পড়ছিল, আর নিচে এসে দেখি একেবারে তেড়ে ফুঁড়ে বৃষ্টি এসছে। ভাগ্যিস আজকে বেরোয়নি, বা বেরোনোর প্ল্যানটা আমি শেষ মুহূর্তে ক্যান্সেল করেছিলাম। বেরোলে পরে আজকে কাক ভেজা হয়ে বাড়িতে ফিরতে হতো। আর এই বর্ষার বৃষ্টিটা, এইটা তো বর্ষার বৃষ্টি নয়, এই বৃষ্টিটা গায়ে লাগলে পরে সর্দি জ্বর তো অবধারিত। আর এই সময় সন্ধেবেলায় বৃষ্টিটা নামলে পরে স্বভাবতই খুব বিরক্ত লাগে, বিশেষ করে এখন তো লোকের অফিস থেকে বাড়ি ফেরার সময়। এই সময় যদি এরকম তুমুল বৃষ্টি নামে তাহলে তো রীতিমতো একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে পড়তে হয়। সারাদিন কাজের শেষে বৃষ্টিতে ভিজতে কার আর ভালো লাগে বলুন। অনেকে আবার অফিস থেকে ফেরার পথে বাজার হাটও করে নিয়ে যান, তাদের অবস্থা তো আরও সঙ্গীন। যাই হোক, জীবনের ঘাত প্রতিঘাতের সঙ্গে তো মানিয়ে চলতেই হবে, কী আর করা। বৃষ্টি পড়ছে, পড়ুক, চলুন কিছুটা আড্ডা দেওয়া যাক। রাত্রি এখন 10:15 বাজে, এখনও টিপটুপটাপ করে বৃষ্টি পড়েই চলেছে, এর কোনো বিরাম নেই, মেঘও ডাকছে। আশা করা যাচ্ছে যে কাল সকালটাও এরকম মেঘলা মেঘলাই কাটবে। একদিক দিয়ে ভালোই, যদি গরমটা কোনোভাবে অ্যাভয়েড করা যায় তাহলে তো কোনো
চিন্তাই নেই। আর আগামীকাল একটা ছুটির দিন, আন্তর্জাতিক শ্রম দিবস, এবং সেই সঙ্গে সঙ্গে বুদ্ধ পূর্ণিমা, দুটো পরবই একসঙ্গে পড়েছে, সুতরাং একটা ছুটি নষ্ট পশ্চিমবঙ্গবাসীর কাছে। আগে কিন্তু বুদ্ধ পূর্ণিমায় এরকম ছুটি থাকতো না, রিসেন্টলি এটা চালু হয়েছে। যাই হোক, গুড ফ্রাইডে, ক্রিসমাস, জন্মাষ্টমী, এসবে যদি ছুটি থাকতে পারে তাহলে বুদ্ধ পূর্ণিমায় নয় কেন? বুদ্ধদেবও তো ভারতীয় মতাদর্শের একজন প্রতীক, তো তার জন্মদিনে, সেই মহামানবের জন্মদিনে তো ছুটি আমরা পেতেই পারি। যাই হোক, এটা নিয়ে কোনো বিতর্কে জড়াবো না। আমার একটা জিনিস আজকে সারাদিন ধরে খুব খারাপ লাগছিল, যখনই টিভি খুলছি বা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখছি, তখনই একটা জিনিস বারবার করে চোখের সামনে ভেসে উঠছে, সেটা হচ্ছে যে এক্সিট পোল। দেখুন, ভোট হয়ে গেছে, স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিয়েছেন। একটা ব্যতিক্রমী পরিসংখ্যান আমাদের সামনে এসছে, যেটা দুটো দফায় মোটামুটি 92% মানুষ এই সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াটার মধ্যে অংশগ্রহণ করেছেন। এটা একটা ভীষণ ভালো কথা, ভীষণ ভালো খবর। পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক সচেতনতার এটা একটা মাপকাঠি বলা যায়। কিন্তু তারপরেও এই এক্সিট পোল নিয়ে যে এত কাটাছেঁড়া হচ্ছে, সমস্ত চ্যানেলগুলোর মধ্যে যে একটা একটা তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কত ভালো এক্সিট পোল করতে পারে, এটা কিন্তু করার কোনো মানে হয় না। এই হাস্যকর প্রতিযোগিতা থেকে যদি তারা বিরত থাকেন তাহলে এই ভালো হয়। আমাদের জীবনে কিন্তু সমস্যার শেষ নেই, সুতরাং তারা সেই দিকে একটু মাথা ঘামান না, তাহলে তো ভালো হয়। মানুষের সমস্যা, মানুষের প্রতিনিয়ত আমরা যে জীবন সংগ্রামের মধ্যে আমরা যে বাধার সম্মুখীন হচ্ছি, সেগুলো নিয়ে তো ভাববার সময় আছে নাকি? সেগুলো নিয়ে তো ভাবতে হবে। আর আমাদের এখানকার হাস্যকর যে রাজনৈতিক নেতারা আছেন, তাদের তো ছেড়েই দিন। ভোট হয়ে যাওয়ার পর তারা এক একজন এক এক রকম প্রলাপ বকে যাচ্ছেন। সবসময় তাদের একটাই নির্দিষ্ট লক্ষ্যে তারা চলেন, তারা হচ্ছে তাদের সবসময় খবরের শিরোনামে থাকতে হবে। কেউ খবরের কাগজ থেকে বা সংবাদ মাধ্যম থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে যেতে চান না, তারা পছন্দ করেন না এটা। তারা নেতা, তার মানে স্পটলাইটটা সবসময় তাদের মুখের ওপরই থাকবে। যে কোনো রকম হাস্যকর ইস্যুই তারা তৈরি করুন না কেন, সেটা আমাদেরকে গিলতে হবে। লেটেস্ট হাস্যকর ইস্যু হচ্ছে ইভিএম বক্স নাকি চুরি হবে। তার জন্য কিছু নেতা নেত্রী আবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধর্নাতেও বসে গেছেন। বুঝুন একবার, কোথায় বাস করছি আমরা, কারা আমাদের দেশ চালাবেন, এটা নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা করার একটা সময় এসে গেছে। এই যে আপনি ভোট দিয়ে উঠলেন, আপনার দায়িত্ব কর্তব্য কিন্তু শেষ হলো না। এবার দেখার যে কাদের হাতে ক্ষমতাটা যায়, এবং যাদের হাতে এই ক্ষমতাটা যাবে তারা যে সঠিক কিনা, তারা যে যোগ্য কিনা, সেই ব্যাপারটাও আমাদেরকে ভাবতে হবে। এবং যদি তারা যোগ্য না হন, আমাদের একটা সংগঠিত প্রতিবাদের মঞ্চ কিন্তু তৈরি করতেই হবে। এটা আমাদের জন্য যেমন দরকার, তেমনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা অত্যন্ত জরুরি। এই যে এখন তারা ধর্নায় বসেছেন, বা এই যে এক্সিট পোল নিয়ে এত তর্ক বিতর্ক, আলাপ আলোচনা, এসবের সত্যি আমাদের জীবনে এর কোনো মূল্য নেই। এগুলো মূল্যহীন। একটা মূল্যহীন কর্মপ্রচেষ্টার মধ্যে দিয়ে আমাদেরকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা সবার আগে বন্ধ হওয়া দরকার। এই নিয়ে যদি আপনার মনে বিন্দুমাত্র কোনো প্রশ্ন থাকে বা কোনো দ্বিধা থাকে, প্লিজ কমেন্ট বক্সে আসুন, আমাকে জানান। চলুন আমরা একসঙ্গে এটা নিয়ে একটু আলোচনা করি। এটার কিন্তু ভীষণ দরকার আছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের যত্ন নেবেন, আর দয়া করে আমার কাঁধে আপনার হাতটা রাখবেন, তাতে আমার মনের জোরটাও বাড়বে। আজ তাহলে আসি, নমস্কার।